প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আজকে তড়িৎ রসায়ন চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসটা নিব। প্রথম ক্লাসে তোমাদের একটা অংশের এই ক্লাসটা নিয়েছে তড়িৎ পরিবাহিতা এবং তড়িৎ বিশ্লেষণ নিয়ে এসে আলোচনা করেছে। আমরা এখানে আলোচনা করব তড়িৎ গ্যালভানিক কোষ নিয়ে। তো গ্যালভানিক কোষের মধ্যে আমরা তার গ্যালভানিক কোষটা কি, তার বৈশিষ্ট্য কি, তাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, এবং গ্যালভানিক কোষের মধ্যে কয়টি তড়িৎদ্বার থাকে, আমাদের আলোচ্য বিষয়গুলো হবে এই। যেন আমরা আলোচনা করব গ্যালভানিক কোষ কি, অর্ধকোষ কি। অর্ধকোষগুলোকে আমরা বিভাগে ভাগ করি, যারা অর্ধকোষ এবং মিডিয়াম অর্ধকোষ। আমরা একটা গ্যালভানিক সেলের কোষ সংকেত কীভাবে লিখব, কোষ বিক্রিয়া কীভাবে লিখব, অর্ধকোষ বিক্রিয়া কীভাবে লিখব, এবং সেখানে লবণ সূত্র লাগে গ্যালভানিক সেলের মধ্যে। সে লবণ সূত্রটা কী, লবণ সূত্রের কাজ কী, কোষের তড়িৎচালক বল বা ইএমএফ, আর প্রমাণ তড়িৎদ্বার অথবা তড়িৎদ্বারটা কী, এই বিষয়গুলো হচ্ছে আমাদের গ্যালভানিক সেলের প্রাথমিকভাবে আলোচনা। আমরা এই চ্যাপ্টারটার মধ্যে আসলে আমাদের এই কিছু সংকুচিত করার পরে এবারের সিলেবাস অনুসারে আমাদের কোষের ইএমএফ নির্ণয় এবং সেটা হলো প্রমাণ তড়িৎদ্বার বিশিষ্ট কোষের ইএমএফ নির্ণয় কীভাবে করা হয় সেটা দেখা, হিসাব করা। আর একটা হচ্ছে বিভিন্ন ঘনমাত্রা বিশিষ্ট তড়িৎদ্বার। কারণ আমরা যে সমস্ত তড়িৎ কোষ ব্যবহার করি সবাই তড়িৎদ্বারের ক্ষেত্রে প্রমাণ তড়িৎদ্বার না হতে পারে। সেখানে যদি আমার তড়িৎদ্বারের গুলো যদি প্রমাণ তড়িৎদ্বার না হয়, টেম্পারেচার যদি 25 ডিগ্রি সেলসিয়াস না হয়, প্রেশার যদি সেখানে অ্যাটমসফিয়ার না হয়, তাহলে সে সমস্ত ক্ষেত্রে আমরা একটি বিশেষ সমীকরণ ব্যবহার করে কোষের ইএমএফ পরিমাপ করে, সেটাকে বলে আমরা নার্নেস্ট সমীকরণ। নার্নেস্ট সমীকরণ তাহলে কোষের স্বাভাবিকভাবে একটি প্রমাণ তড়িৎদ্বার বিশিষ্ট কোষের জন্য ইএমএফ নির্ণয়ের সমীকরণটা কি, আর একটা হচ্ছে যেখানে প্রমাণ তড়িৎদ্বার থাকবে না, সেই প্রমাণ তড়িৎদ্বার বিহীন একটি কোষের জন্য আমি ইএমএফ নির্ণয়ের জন্য নার্নেস্ট সমীকরণটা কি। তো এই দুইটা বিষয় জানার পরে আমরা কোন কোষ থেকে স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ পাবো, অথবা কোন কোষটির গঠন প্রক্রিয়াটা সঠিক আছে, তার কোষ সংকেতটা সঠিকভাবে লিখে আছে, এই জিনিসটা আমরা পরিমাপ করার জন্য কোষের ইএমএফ নির্ণয় করি। এবং কোষের ইএমএফ ভ্যালুটা সেটা যদি পজিটিভ ভ্যালু আসে, তাহলে আমরা বুঝবো যে আমাদের কোষ সংকেতটা লিখে সঠিকভাবে আছে, অর্থাৎ কোষটা স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করবে, অর্থাৎ ওই ধরনের কোষ থেকে আমরা বিদ্যুৎ শক্তি পাবো। আর যে সমস্ত কোষের ক্ষেত্রে ইএমএফ এর ভ্যালুটা নেগেটিভ আসবে, নেগেটিভ ভ্যালু আসার মানে হচ্ছে এই ধরনের কোষ তড়িৎ কোষটি আসলে সেটার গঠনগত দিক থেকে ত্রুটিপূর্ণ, এবং এই ধরনের তড়িৎ কোষ থেকে আমরা কোনো বিদ্যুৎ শক্তি পাবো না। সেক্ষেত্রে তাদের ইএমএফ ভ্যালুটা নেগেটিভ আসবে। তাহলে এই একটা বিষয়, আমাদের এই বিষয়ের উপরে কিন্তু কোশ্চেন আছে উচ্চতর দক্ষতার জন্য। আর একটা ক্ষেত্র আমাদের আছে যে আমরা নার্নেস্ট সমীকরণ ইউজ করি কিভাবে একটি কোষের তড়িৎচালক বল বা ইএমএফ নির্ণয় করতে পারি। এখানেও উচ্চতর দক্ষতার জন্য আমাদের আরেকটি প্রশ্ন আছে, আমাদের বিভিন্ন তড়িৎদ্বার দিয়ে সেখানে বলা হবে যে তড়িৎদ্বারগুলোকে যদি আমরা তড়িৎদ্বারগুলোর মধ্যে বিভিন্ন ধাতব দ্বন্দ্ব বা ধাতব পাত্র রাখার পরে কোন তড়িৎদ্বারটির মধ্যে কোনো দ্রবণকে সংরক্ষণ করা সম্ভব, অথবা কোন পাত্রের মধ্যে দ্রবণকে সংরক্ষণ করা সম্ভব নয়, এটাও আমাদের ইএমএফ সংক্রান্ত গাণিতিক সমস্যা থেকে সমাধান হয়। এই কনসেপ্টগুলোর উপর আমাদের উচ্চতর দক্ষতার প্রশ্ন আছে। তা আমি আসলে এই গ্যালভানিক কোষ সম্পর্কে আমাদের যেটুকু আলোচনা বিষয়, এই বিষয়গুলোকে আলোচনার জন্য আমরা 2টি ক্লাস লাগবে। একটা ক্লাসে শেষ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এটা সম্ভব হবে না। আমরা এই জন্য 2টা ক্লাস নেব। এই আজকের ক্লাসের মধ্যে আমরা আলোচ্য বিষয় হচ্ছে, এখানে আমি 9টি টপিকস নির্ধারণ করেছি। এই 9টি টপিকস নিয়ে আমরা আলোচনা করব, এবং এখান থেকে আমরা বেসিক কনসেপশনটা গ্রহণ করার চেষ্টা করব। এবং এটি একটি ইম্পর্টেন্ট টপিকস। এই চ্যাপ্টার থেকে একটা উচ্চতর দক্ষতার প্রশ্ন হবে, একটা কিংবা 2টা। তড়িৎ পরিবাহিত তড়িৎ বিশ্লেষণ অংশ থেকে একটা হতে পারে, আর একটা হলো গ্যালভানিক সেল থেকে আরেকটা হতে পারে। এই 2টা অংশ থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। এটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটার কনসেপশনগুলো ইম্পর্ট্যান্ট। সুতরাং আমরা এটা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। আমি বোর্ডে এখানে একটা গ্যালভানিক সেলের চিত্র অঙ্কন করে রাখছি। এই চিত্রটার মধ্যে দেখো, এখানে আমরা এই গ্যালভানিক সেলটাকে বলি দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট সেল।
অর্থাৎ এই সেলের মধ্যে দুইটা পার্ট, এই একটি প্রকোষ্ঠ, এই একটি প্রকোষ্ঠ, দুইটা প্রকোষ্ঠ আছে, এটাকে আমরা বলি দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট সেল। আর তড়িৎ বিশ্লেষ্য কোষ যেটা, সেটাকে বলি আমরা এক প্রকোষ্ঠ বিশিষ্ট সেল। তাহলে এই দুইটা ক্ষেত্রে আমরা এই তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষ, এই দুইটা কোষকে আমরা একসাথে বলি তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে তড়িৎ রাসায়নিক কোষের ডেফিনেশন হচ্ছে যে কোষের মধ্যে বিদ্যুৎ শক্তি বা রাসায়নিক শক্তির মধ্যে পারস্পরিক রূপান্তর ঘটে সেই কোষটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা হলো গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ মানে হচ্ছে যে কোষের মধ্যে বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করা হয়, যেখানে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, সেটাকে বলে আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ। তা আমরা এই তড়িৎ বিশ্লেষ্য কোষ সম্পর্কিত বিষয়গুলো আমাদের প্রিভিয়াস ক্লাসে যে আমাদের আকরাম এই বিষয়টা নিয়ে আলোচনা করছে এবং সেটা তোমরা নিশ্চয় পেয়ে গেছো। তা আমরা আজকে গ্যালভানিক কোষ নিয়ে আলোচনা করতেছি। সেই গ্যালভানিক কোষ হচ্ছে এটা এমন একটি কোষ যে ক্ষেত্রে রাসায়নিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে পরিবর্তিত হয়। এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে রাসায়নিক শক্তি হচ্ছে আমাদের ইনপুট আর বিদ্যুৎ শক্তি হচ্ছে আমাদের আউটপুট। আর তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি হচ্ছে আমাদের ইনপুট, রাসায়নিক শক্তি হচ্ছে বা রাসায়নিক বিক্রিয়াটি পরিবর্তনটা হচ্ছে আমাদের আউটপুট। সুতরাং আর তড়িৎ বিশ্লেষ্য কোষটি হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, গ্যালভানিক কোষ হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। তড়িৎ বিশ্লেষ্য কোষের জন্য মধ্যে কোনো লবণ সূত্র দরকার হবে না, কিন্তু গ্যালভানিক সেলের মধ্যে লবণ সূত্র ব্যবহার হবে। তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে আমরা অ্যানোডকে লিখি নেগেটিভ চিহ্ন দিয়ে, তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে অ্যানোডকে লিখি আমরা পজিটিভ চিহ্ন দিয়ে, আর গ্যালভানিক কোষের মধ্যে আমরা অ্যানোডকে চিহ্নিত করবো নেগেটিভ চিহ্ন দিয়ে। আর অপরদিকে তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্যাথোডকে লিখি আমরা নেগেটিভ দিয়ে, আর তড়িৎ রাসায়নিক বা গ্যালভানিক কোষের মধ্যে আমরা লিখবো ক্যাথোডকে পজিটিভ চিহ্ন দিয়ে। তাহলে এই হলো আমাদের একটি গ্যালভানিক সেলের চিত্র। তাহলে একটি গ্যালভানিক সেল তৈরি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে? একটি গ্যালভানিক সেল তৈরি করার জন্য আমাদের দুইটা প্রকোষ্ঠ লাগবে, পাত্র লাগবে। এই দুইটি প্রকোষ্ঠের মধ্যে আমরা একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাখবো। ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যেটি ধনাত্মক প্রান্ত, ধনাত্মক অংশ, যেমন এখানে তড়িৎ বিশ্লেষ্যটি আছে জিঙ্ক সালফেট, সেখানে ধাতব পার্ট হচ্ছে জিঙ্ক, এবং সেই ধাতব পদার্থযুক্ত একটি কঠিন দ্বন্দ্বকে আমরা তার মধ্যে নিমজ্জিত করব। সুতরাং এটা একটি তড়িৎদ্বার। তড়িৎদ্বার হচ্ছে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যদি আমরা কোনো পরিবাহীকে নিমজ্জিত রাখি, এটা তড়িৎদ্বার। তাহলে এখানে আমরা গ্যালভানিক কোষের মধ্যে দুটি তড়িৎদ্বার পাবো। একটা তড়িৎদ্বারকে বলি আমরা অ্যানোড বা জারণ তড়িৎদ্বার, আর একটাকে বলি আমরা ক্যাথোড বা বিজারণ তড়িৎদ্বার। এবং এই দুইটি তড়িৎদ্বারকে যদি আমরা সংযোগ করি লবণ সূত্রের মাধ্যমে, এই হলো আমাদের লবণ সূত্র। এই যে লবণ সূত্র হচ্ছে একটি দুই মুখ বিশিষ্ট, এই যে দুই মুখ বিশিষ্ট, এই যে একটা মুখ দুইটা মুখ বিশিষ্ট ইউ আকৃতির একটি নল, যার এখানে আমরা সাধারণত তুলা দিয়ে রাখি, এবং তার মাঝখানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, এই জাতীয় তীব্র তড়িৎ পদার্থগুলো এখানে রাখি। তাহলে এইটা হলো আমাদের লবণ সূত্র। লবণ সূত্র সংযুক্ত করলাম, করার পরে এখন আমরা এই দুইটা, এইটা হলো ক্যাথোড দণ্ড, এটা হলো অ্যানোড দণ্ড, এই দুটি তাকে পরিবাহী দিয়ে মাধ্যমে এখানে একটা ভোল্টামিটার রাখলাম। রাখার পরে যদি আমরা এখানে বৈদ্যুতিক বাল্ব দিই, তখন দেখা যাবে বাল্বটা জ্বলতেছে। তার মানে হচ্ছে এই দুটি পাত্রের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার কারণে রাসায়নিক শক্তিটা থেকে সেখানে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হচ্ছে। যেহেতু এই বিক্রিয়া আমরা দেখতে পাই যে অ্যানোড থেকে সাধারণত ইলেকট্রনের প্রবাহ ক্যাথোডের দিকে চলে যায়। তাহলে ইলেকট্রনের প্রবাহকে বলি আমরা বিদ্যুৎ। ইলেকট্রনের প্রবাহকে বলি আমরা বিদ্যুৎ। ইলেকট্রনের প্রবাহ যেদিকে ঘটে, বিদ্যুৎ প্রবাহ হবে তার উল্টা দিকে। তাহলে একটি গ্যালভানিক সেলের মধ্যে ইলেকট্রনের প্রবাহ হবে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, আর বিদ্যুতের প্রবাহ হবে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, তার উল্টা দিকে। তাহলে এই হলো আমাদের একটি গ্যালভানিক সেল। তাহলে গ্যালভানিক সেলের জন্য লাগবে দুটি তড়িৎদ্বার লাগবে, এবং দুটা তড়িৎদ্বারের মাঝখানে একটি লবণ সূত্র সংযোগ করতে হবে। তাহলে দুটি তড়িৎদ্বারগুলো তৈরি হবে কিভাবে? তড়িৎদ্বার তৈরি হতে হলে একটি তড়িৎ বিশিষ্ট পদার্থ লাগবে। সেই যে সাধারণত তড়িৎ বিশিষ্ট পদার্থ বলতে লিকুইড, গলিত বা দ্রবীভূত অবস্থা থাকে, তার মধ্যে একটি তড়িৎদ্বার লাগবে। তড়িৎ বিশিষ্ট পদার্থের মধ্যে ধাতবায়ন যেটি, সেই ধাতবায়নযুক্ত ধাতু দ্বারা তড়িৎদ্বার তৈরি করা হয় সাধারণত। তো এখানে আমাদের এই সেলটাকে বলছি আমরা, এটা হলো গ্যালভানিক সেল। আর এই গ্যালভানিক সেল, এই ধরনের সেলকে বলি আমরা গ্যালভানিক সেল। দুটি তড়িৎদ্বার থাকবে, একটা তড়িৎদ্বার অ্যানোড, একটা তড়িৎদ্বার ক্যাথোড তড়িৎদ্বার, এবং দুইখানে লবণ সূত্র থাকবে। এই জাতীয় যত সেল তৈরি হবে এরা দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট হবে, এদেরকে বলবো আমরা গ্যালভানিক সেল।
তবে এই গ্যালভানিক সেলের মধ্যে আমরা এখানে যে তড়িৎদ্বার দুটো ব্যবহার করছি, একটা হলো জিঙ্ক সালফেট তড়িৎদ্বার, এটা হলো অ্যানোড তড়িৎদ্বার, আর একটা হলো কপার সালফেট তড়িৎদ্বার, কপার তড়িৎদ্বার। সুতরাং যখন দুটি তড়িৎদ্বারের মধ্যে জিঙ্ক সালফেট এবং কপার সালফেট তড়িৎদ্বার ব্যবহার করব, তখন আমরা ওই গ্যালভানিক সেলটিকে বলবো, আমরা এটাকে বলছি আমরা ড্যানিয়েল সেল। এটার স্পেসিফিক নাম হচ্ছে ড্যানিয়েল সেল। তাহলে তার মানে হচ্ছে ড্যানিয়েল হচ্ছে এটি গ্যালভানিক সেল। গ্যালভানিক সেল হওয়ার জন্য যে সত্য, সেই সত্যটা ড্যানিয়েল সেলের মধ্যে আছে। তাহলে আমাদের এটাকে যদি আমরা ড্যানিয়েল সেল বলি, সেটা ড্যানিয়েল সেল কারেক্ট, এবং ড্যানিয়েল সেলের, এবং যদি আমরা গ্যালভানিক সেল বলি তাও সেটা কারেক্ট। এখন আমরা গ্যালভানিক কোষ বলতে আমরা কি বুঝি? আমাদের প্রথম প্রশ্নটার উত্তর যদি আমরা এখান থেকে বুঝি, তাহলে গ্যালভানিক সেল হচ্ছে এমন একটি সেল যে সেলের মধ্যে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাকে বলি আমরা গ্যালভানিক সেল। আর যদি আমাকে বলে ড্যানিয়েল সেল কি, তাহলে যে গ্যালভানিক সেলের মধ্যে জিঙ্ক সালফেট তড়িৎদ্বারকে অ্যানোড রূপে, কপার সালফেট তড়িৎ রূপে, ক্যাথোড রূপে ব্যবহার করা হয়, আমরা সেই গ্যালভানিক সেলটাকে বলি ড্যানিয়েল সেল। এখন এবার আমরা আসবো গ্যালভানিক সেল বা গ্যালভানিক কোষ। এটা মধ্যে আমরা দেখতেছি এখানে দুটি পার্ট আছে, এই যে দুইটা প্রকোষ্ঠ, মানে দুইটা পার্ট, দুইটা তড়িৎদ্বার থাকে। একটা তড়িৎদ্বারের মধ্যে জারণ ঘটে, এই যে অ্যানোড, যেটা অ্যানোডে জারণ ঘটে। জারণ তো আমরা বুঝি যে প্রক্রিয়ায় যেখানে ইলেকট্রন দান করা হয়, ইলেকট্রন প্রদান করা হয়, ইলেকট্রন ত্যাগ করা হয়, সেটাই জারণ। আর যে ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করা সেটা বিজারণ। তাহলে আমার দুইটা সেলের মধ্যে, দুইটা তড়িৎদ্বারের মধ্যে একটি জারণ তড়িৎদ্বার আর একটা বিজারণ তড়িৎদ্বার। আর আমরা এটাকে বলি এক একটি তড়িৎদ্বার যেহেতু কোষের অর্ধেক অংশ, এই জন্য এটাকে বলি আমরা জারণ অর্ধকোষ, এটাকে বলি আমরা বিজারণ অর্ধকোষ। বিজারণ অর্ধকোষ। এখানে আমরা জারণ তড়িৎদ্বার এবং বিজারণ তড়িৎদ্বার, এটাও আমরা এখান থেকে চিত্র থেকে বুঝবো। এরপরে আমরা আসতে চাই কোষ সংকেত। কোষ সংকেত আমরা যখন কোনো কোষকে এভাবে দেখাইলাম চিত্র দিয়ে, তাকে আমি এত বড় বিস্তারিত চিত্র না দিয়ে একটা সিম্বল দিয়ে, একটা সংকেত দিয়ে আমরা লিখতে পারি। তাহলে সেই কোষ সংকেতটা লেখার জন্য সিস্টেম কি, সেই সিস্টেমটা আমি দেখাচ্ছি। এটা হলো যে আমরা আন্তর্জাতিক নিয়ম অনুসারে একটি কোষ সংকেত লেখার জন্য প্রথম লাগবে আমার অ্যানোড তড়িৎদ্বারটি লিখতে হবে। তাহলে অ্যানোড তড়িৎদ্বারের মধ্যে আমার এখানে আছে কি, জিঙ্ক, কোন অবস্থা আছে জিঙ্ক সলিড, সেখানে এটাকে জিঙ্ক সালফেট দিতে পারি অথবা জিঙ্ক আয়ন। ওই যে জিঙ্ক সালফেটের মধ্যে বেসিক্যালি জিঙ্ক আয়ন, জিঙ্ক আয়নের দ্রবণের মধ্যে জিঙ্কের দ্রবণীয় করেছে, এটাকে আমরা লিখলাম। এটার মানে হচ্ছে যে জিঙ্ক আয়নের মধ্যে জিঙ্ক দ্রবণ নিমজ্জিত আছে, এটা অ্যানোড তড়িৎদ্বার। এরপরে আমরা মাঝখানে এরকম খারাপ দুটা চিহ্ন দিলাম। এই দুটা চিহ্নের মানে হচ্ছে যে এই তড়িৎদ্বারের সাথে লবণ সূত্র সংযুক্ত আছে অন্য একটি তড়িৎদ্বারের সাথে। তাহলে এরপরে এটা হলো জারণ তড়িৎদ্বার, এদিকে আছে আমার বিজারণ তড়িৎদ্বার। তাহলে বিজারণ তড়িৎদ্বার লেখার নিয়ম হচ্ছে জারণ তড়িৎদ্বার ক্ষেত্রে আগে লিখতে হবে ধাতুকে, পরে লিখতে হবে আয়নকে। আর বিজারণ তড়িৎদ্বারের ক্ষেত্রে আগে লিখতে হবে আয়নকে বা তড়িৎ বিশ্লেষকে। আয়নটা তড়িৎ বিশ্লেষণের মধ্যে কপার সালফেট মানে হচ্ছে ইউক্রিক আয়ন, এখানে অ্যাক্টিভ পার্ট। আসলে সালফেটগুলোতে দর্শক, এরা ইলেকট্রন লেনদেন করা পেলে আমরা সেটাকে প্রকাশ নাও করতে পারি, সমস্যা নেই। তাহলে আমরা জিঙ্ক আয়নের জন্য এটি একটি অর্ধকোষ, কপার আয়নের জন্য এটা আর দিকে কপার আয়নটা এটা অ্যাকুয়াস অবস্থা আছে, আর কপারটা সলিড অবস্থা আছে, লিখলাম। এটার পরে আমরা লিখলাম এটার ইএমএফ ভ্যালু, এটাকে আমরা যেটা বলি ইলেকট্রোমোটিভ ফোর্স। এই ক্ষেত্রে দুইটি তড়িৎদ্বারের মধ্যে, এই তড়িৎদ্বারের মধ্যে একটা বিভব সৃষ্টি হয়, এই তড়িৎদ্বারের মধ্যে একটা বিভব সৃষ্টি হয়। দুইটা তড়িৎদ্বারের বিভব আর শক্তির মধ্যে যে তারতম্যটা থাকা হয়, সেই সত্য ওইটাকে বলি আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল। অর্থাৎ এই তড়িৎদ্বার থেকে আমরা কি পরিমাণ ভোল্টেজ পাবো বা কি পরিমাণ শক্তি পাবো সেটা আমরা এখানে প্রকাশ করে দিই। তাহলে এখানে আমরা সাধারণত যে তড়িৎদ্বারটি পাই, সেই তড়িৎদ্বারটির বিভবের শক্তির পরিমাণ হচ্ছে 1.1 ভোল্ট। এই সব কিছু মিলে এটা হলো আমাদের কোষ সংকেত। যে আমরা এখানে যেটা দেখালাম, এটা হলো আমার এই ড্যানিয়েল কোষটার বা এই গ্যালভানিক কোষের কোষ সংকেত। তাহলে গ্যালভানিক কোষের কোষ সংকেত লিখতে গেলে আমাকে প্রথম লিখতে হবে জারণ অর্ধকোষকে, তারপরে লবণ সূত্রটার কথার জন্য এই চিহ্নটা ইউজ করব, তারপরে আমরা বিজারণ অর্ধকোষ লিখবো বা ক্যাথোড লিখবো। লিখার পরে তারপরে আমরা বলবো যে
এই দুইটি তড়িৎদ্বারের মধ্যে যখন রাসায়নিক বিক্রিয়া ঘটে, রাসায়নিক বিক্রিয়া ঘটার মধ্যে তখন এই পরিমাণ বিদ্যুৎ শক্তি সেকেন্ড পাবো, এই পরিমাণ শক্তি সেকেন্ডে পাওয়া যাবে, এটাকে আমরা এত ভোল্ট বিদ্যুৎ পাওয়া যাবে। তাহলে এটা একটা ব্যাটারি, সাধারণত এগুলোকে বলি আমরা ব্যাটারি, যে সমস্ত ব্যাটারি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তাহলে এই হলো আমাদের কোষ সংকেত লেখার নিয়ম। এই যে কোষ সংকেতের লেখার কাজ শেষ। এখন আমরা এখানে একটু বলি যে আমরা এটাকে জারণ কেন বলছি আর এটাকে আমরা বিজারণ, এটাকে জারণাত্মক কোষ কেন বলছি, এটাকে বিজারণাত্মক কোষ কেন বলছি। কারণ যখন আমরা সার্কিটটা পূর্ণ করে দিই দুইটা অর্ধকোষের মধ্যে, তখন সেখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার প্রাককালে বিক্রিয়া ঘটে। যে এই জায়গাতে এই কোষের মধ্যে জিঙ্ক দণ্ডটা সলিড পদার্থ, সে জিঙ্ক দণ্ডর কিছু সলিড জিঙ্কের পরমাণু সে কি করবে, এখানে ধরো এখানে একটা জিঙ্কের পরমাণু ছিল, সে এখান থেকে জিঙ্ক পরমাণু দ্রবণের মধ্যে আসে, সে পরিণত হবে জিঙ্ক আয়ন, আয়নিত হবে। জিঙ্ক দুটো ইলেকট্রন দিয়ে জিঙ্ক আয়নে পরিণত হয়, এই দ্রবণের মধ্যে চলে আসবে। তখন জিঙ্ক কি করবে, এখান থেকে কঠিন দণ্ডের যে অংশটা আছে তাকে দুটো ইলেকট্রন দিবে। এই ইলেকট্রনগুলো এই দণ্ডের মধ্যে দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে, এই যে দণ্ডের মধ্যে দিয়েছে এদিকে যাবে। এদিকে যাওয়ার পরে এই দণ্ডের মধ্যে যখন ইলেকট্রনের চাপ যখন বেড়ে যাবে, তখন এখানে এই যে কপার সালফারের মধ্যে কপার আয়ন আছে, কপার আয়ন, কপার আয়নটা এই কপার দণ্ডের মধ্যে ইলেকট্রন সঞ্চিত আছে। কপার আয়ন যখন এই যে ইলেকট্রনটা যখন এই দুইটা ইলেকট্রন যদি এখানে চলে আসে, তাহলে কপার সালফারের কপার কিউপ্রিক আয়ন, এই যে আয়নটা, সে তখন এই দুইটা ইলেকট্রন নিয়ে নেবে। তাহলে এখানে একটা বিক্রিয়া করতেছে, এক জায়গাতে ইলেকট্রন দান করতেছে আর এই জায়গার মধ্যে ইলেকট্রন গ্রহণ করতেছে। যেহেতু এই তড়িৎদ্বারের মধ্যে ইলেকট্রন দান করা হয়, ইলেকট্রন দান করার প্রক্রিয়াকে বলি আমরা জারণ, সুতরাং এটা হলো জারণ তড়িৎদ্বার। যেহেতু একটি তড়িৎদ্বার একটি কোষের অর্ধেক অংশ, এটাকে আমরা জারণ অর্ধকোষ আর এটাকে আমরা বিজারণ তড়িৎদ্বার বা বিজারণ অর্ধকোষ। তাহলে জারণ তড়িৎদ্বার বা বিজারণ তড়িৎদ্বার বলতে কি বুঝো, এটাও প্রশ্ন হতে পারে, এক নম্বরের প্রশ্ন, অথবা জারণ অর্ধকোষ বা বিজারণ অর্ধকোষ বলতে কি বুঝো, সেটাও প্রশ্ন হতে পারে। তারপরে আমাদের কোষ সংকেত একটা এরকম চিত্র দিয়ে বলতে আমাকে বলা হলো যে এখানে যে প্রদর্শিত গ্যালভানিক সার্কিট কোষ সংকেত দিবে, তো তুমি যদি লিখতে পারো তাহলে সিস্টেম দিয়ে কোষ সংকেত লিখলাম। এটাও আমাদের কোষ সংকেত 2 নম্বরের জন্য প্রশ্ন হতে পারে। আবার এমন ঘটে কোষ সংকেত দেওয়া আছে, সেখান থেকে অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়া লেখার জন্য হয়, এটা প্রয়োগমূলক প্রশ্ন হতে পারে। আচ্ছা দেখ, আমরা এটা আসবো, এটার আগে আমার একটা প্রশ্ন আসে যে কোষ বিক্রিয়া বলতে আমরা কি বুঝি। কোষ বিক্রিয়া হচ্ছে যে একটি গ্যালভানিক কোষের মধ্যে যে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ইলেকট্রনের পরিবর্তন ঘটে, ইলেকট্রন এক জায়গাতে স্থানান্তরিত হয়, আমরা সেটাকে বলি কোষ বিক্রিয়া। তাহলে এখানে আমরা কোষ বিক্রিয়াটা কিভাবে দেখাবো, কিন্তু আমরা জানি যে একটি কোষ বিক্রিয়ার মাধ্যমে দুইটা পার্ট আছে, এটা দুইটা অংশ, একটা অর্ধকোষ জারণ, একটি অর্ধকোষ বিজারণ। তাহলে একটা কোষের মধ্যে ইলেকট্রন বর্জন হবে আর একটা অংশের মধ্যে ইলেকট্রন গ্রহণ হবে। তাহলে আমি কোষ বিক্রিয়াটা অর্ধকোষ বিক্রিয়া দেখাবো, সেই অর্ধকোষ বিক্রিয়া থেকে আমরা কোষ বিক্রিয়া পাবো। এটা আমরা এখন একটু দেখাই। এখানে কি করবো, এটা আমরা বলি জারণ অর্ধকোষ। বা এটাকে আমরা জারণ অর্ধবিক্রিয়া বলে থাকি। এখানে আমাদের জিঙ্ক দণ্ড আছে সলিড, সে ইলেকট্রন বর্জন করে জিঙ্ক আয়নে পরিণত হবে, প্লাস দুইটা ইলেকট্রন দিবে। এটাকে বলতে আমরা জারণ অর্ধবিক্রিয়া। এখানে জারণ করছে একটি বিক্রিয়ার অর্ধেক অংশ, কারণ জারণও কখনো পরিপূর্ণ বিক্রিয়া না, বিজারণও কখনো পরিপূর্ণ, দুইটা অর্ধেক বিক্রিয়া। কারণ শুধুমাত্র জারণ দ্বারা কোনো বিক্রিয়া হয় না, আবার শুধুমাত্র বিজারণ দিয়ে কোনো বিক্রিয়া না। আমরা জানি যে জারণ বিজারণ যুগোৎপত্তি ঘটে, একটার সাথে একটা রিলেটেড, একটাকে ছাড়া আরেকটা হবে না। সুতরাং এটা বললাম আমরা অর্ধকোষ বিক্রিয়া, ড্যাকমেজ হলো জারণের জন্য অর্ধকোষ বিক্রিয়া। আর এখন পরবর্তী ক্ষেত্রে বিজারণ করবে, সেখানে আরেকটা অর্ধকোষ বিক্রিয়া করবে, এটাকে আমরা বিজারণ অর্ধকোষ বিক্রিয়া বলতে পারি। এটাও একটি অর্ধকোষ বিক্রিয়া। সেখানে কিউপ্রিক আয়ন একস অবস্থা ছিল, আয়নটি দ্রবীভূত অবস্থা থাকে, যখন সে দুটি ইলেকট্রন গ্রহণ করবে তখন সে কপার সলিড হবে। কপারের আগে যে শক্ত দণ্ড আছে তার সাথে তার উপরের লেভেলে কপারের স্তরটা জমা হবে। তাহলে এই প্রক্রিয়াটি যখন কোনো কোষের মধ্যে যখন ঘটে, তখন দেখা যাবে কোষের একটা তড়িৎদ্বারের মধ্যে ক্ষয় ঘটবে আর একটা তড়িৎদ্বারের মধ্যে সঞ্চিত হবে।
একটা ক্ষয় হবে আর একটা সঞ্চিত হয়ে পুরো হয়ে যাবে। তাহলে এই প্রক্রিয়াটি চলতে থাকবে। তাহলে এটাকে বলছি আমরা আরেকটা কোষ বিক্রিয়া। এখন যদি আমরা দুইটা কোষ বিক্রিয়াকে যোগ করি, জারণ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া এবং বিজারণ যোগ করলে যেমন রেডক্স বিক্রিয়া পাই, কারণ কোষ বিক্রিয়া কি রেডক্স বিক্রিয়া। এখন দেখো ইলেকট্রন এই যে দুদিক থেকে ক্যান্সেল হবে, তাহলে আমরা এখানে পাইতেছি কি, তাহলে টোটাল কোষ বিক্রিয়াটা হচ্ছে কোষ বিক্রিয়া হচ্ছে জিঙ্ক সলিড প্লাস কিউপ্রিক আয়ন অ্যাকুয়াস, এখান থেকে ঘটলো জিঙ্ক আয়ন অ্যাকুয়াস প্লাস কপার সলিড, তাহলে কপারটা সঞ্চিত হয়ে জমে গেল। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হচ্ছে আর ক্যাথোডে ধাতব পদার্থ পুঞ্জীভূত হচ্ছে বা সঞ্চিত হচ্ছে। এই প্রক্রিয়াটি চলতে থাকবে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত জিন ক্ষয়প্রাপ্ত হবে না ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটি চলতে থাকবে। এখন এইগুলো আমাদের অর্ধকোষ বিক্রিয়া এবং দুটি অর্ধকোষ বিক্রিয়া যোগ করলে এটা হলো আমাদের কোষ বিক্রিয়া আর এই দুটো হলো অর্ধকোষ বিক্রিয়া। আগে যেটা এটা হলো কোষ সংকেত। তাহলে কোষ সংকেতের সাথে কোষ বিক্রিয়া, অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ সংকেত, এইটা একটার সাথে একটা রিলেটেড। আমরা এখান থেকে এই বিষয়টা পরীক্ষা আসে এবং একটা কোষ দিয়ে কোষের কোষ সংকেত লিখতে বলতে পারে, কোষের অর্ধকোষ বিক্রিয়া লিখতে বলতে পারে, কোষের কোষ বিক্রিয়া লিখতে বলতে পারে। এখন আমাদের একটু আমরা আসি যে মাঝখানে আমরা কথা আগেই বলছি, আসলে লবণ সেতু। সেতু মানে সংযোগ, এটা আমরা সহজ কথা বুঝি, দুইটা অংশের মধ্যে সংযোগ স্থাপনকে বলি আমরা সেতু। এখানে দুইটি অর্ধকোষ, দুইটা প্রকোষ্ঠের মধ্যে এই লবণ সেতুটা সংযোগ স্থাপন করার মাধ্যমে সেখানে কোষের কার্যকারিতা বা ক্রিয়াশীলতা ঠিক রাখে। এই লবণ সেতুটা না থাকলে কিন্তু কোষের কার্যকলাপ বন্ধ হয়ে যায়। তো এই জন্য আমরা লবণ সেতু বলতে বুঝি দুটি অর্ধকোষের মধ্যে তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থকে ইউ আকৃতির নল দ্বারা সংযোগ স্থাপন করাকে বলি আমরা, এটা হলো লবণ সেতু। এটার নাম হচ্ছে লবণ সেতু। লবণ সেতুর জন্য মূলত বেসিক্যালি যে নলটা ইউজ করে এটা ইউ আকৃতির, এটা কাঁচা নল থাকে এবং তার পাশে আমরা এটা এখানে তুলা দিয়ে রাখি আর এখানে সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড তীব্র তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করি। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে লবণ সেতুর কাজ কি, কেন লবণ সেতু ইউজ করি, তার ভূমিকা কি কিংবা তার গুরুত্ব কি। লবণ সেতু তড়িৎদ্বার দুইটার মধ্যে, দুইটা তড়িৎদ্বার মধ্যে কিংবা দুইটা অর্ধকোষের মধ্যে সে সংযোগ স্থাপন করে, এটা হলো তার প্রথম কাজ। 2 নাম্বার, প্রতিটি তড়িৎদ্বারে বিপরীত আয়নের ঘাটতি ঘটায়। এই জিনিসটা আমরা বুঝি। এই লবণ সেতুটা যদি কি ঘটে, আমাদের এই তড়িৎ কোষটি যখন কার্যকর থাকে, চলমান থাকে, তখন দেখা যাচ্ছে যে এই অংশের মধ্যে জিঙ্ক ধাতু জিঙ্ক আয়নে পরিণত হচ্ছে। আমি প্রথম যখন এই তড়িৎদ্বারটা নিয়ে স্টার্ট করলাম, সংযোগ স্থাপন করলাম, তখন সেখানে জিঙ্ক আয়ন এবং সালফার আয়ন সমান ছিল। কিছুক্ষণ সময় পরে যখন জিঙ্ক আয়ন ইলেকট্রন প্রদান করি, জিঙ্ক আয়নে পরিণত হলো, তখন সালফার আগের মতো ঠিক আছে, কিন্তু জিঙ্ক আয়নটা বেড়ে গেছে। তার মানে হচ্ছে এখানে ধনাত্মক আয়নটা বেড়ে যাচ্ছে। তো ধনাত্মক আয়ন বেড়ে গেলে দ্রবণটা নিরপেক্ষতা নষ্ট হচ্ছে। যখন এখানে ধনাত্মক আয়ন বেড়ে যায় তখন তার নিরপেক্ষতাকে ঠিক রাখার জন্য এই লবণ সেতু থেকে এখানে সোডিয়াম আয়ন আছে, ক্লোরাইড আয়ন আছে কিংবা পটাশিয়াম আয়ন ক্লোরাইড যেটা আমরা ব্যবহার করি, সেখান থেকে এই অ্যানোডের মধ্যে এখান থেকে লবণের মধ্যে যে তড়িৎ বিশ্লেষণ পদার্থ রাখে সেই লবণটি অ্যানায়নটা এদিকে চলে যাবে। এখানের মধ্যে যেখানে আসি তার ঘাটতি দেয়, পজিটিভ চার্জ জিঙ্ক আয়ন যেটা বাড়ে যায় তাকে নিউট্রালাইজ করে ফেলে। অপর দিক থেকে এখানে দেখা যাচ্ছে কপার আয়ন যখন ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়, এই দ্রবণটার মধ্যে কপার আয়নের কনসেন্ট্রেশন ঘনমাত্রা কমে যাচ্ছে, তখন সালফার আয়নের পরিমাণ ঘনমাত্রা বেড়ে যাচ্ছে। তখন তাকেও নিউট্রালাইজ করার জন্য এই দিক থেকে তখন এই যে সোডিয়াম আয়ন ধাতব আয়ন যেটি ধাতব আয়নটা এখানে আসে, তার নিরপেক্ষতা ওই দ্রবণটাকে নিরপেক্ষ করে। অর্থাৎ দুটি অর্ধকোষের দ্রবণের মধ্যে, এই অর্ধকোষের দ্রবণ দুটার মধ্যে নিরপেক্ষতা বজায় রাখাও কিন্তু লবণ সেতুর কাজ। তাহলে লবণ সেতু কি, এটা 1 নম্বরের প্রশ্ন হতে পারে, লবণ সেতুর ভূমিকার কাজ কি, এটা 2 নম্বরের প্রশ্ন হতে পারে। তাহলে আমাদের আলোচনা লবণ সেতু নিয়ে হয়ে গেল। এরপর হচ্ছে লবণ সেতু কি এটাও বললাম এবং লবণ সেতুর কাজকে সেটাও বললাম। এখন আমরা আসবো কোষের
তড়িৎ চালক বল বলতে আমরা বুঝি ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইএমএফ বলতে আমরা কি বুঝি? ইএমএফ বলতে বুঝি একটি কোষের তড়িৎ বর্তনীটি যখন পরিপূর্ণ থাকে তখন সেখানে আমরা ইএমএফ হচ্ছে, এটার শব্দটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স। তো এখানে এই দুটি তড়িৎ কোষের মধ্যে এখানে আমাদের দুটা তড়িৎদ্বার থাকে। বিক্রিয়াগুলো যখন থাকে তখন আমরা এখানে পাই এই জায়গার মধ্যে জারণ তড়িৎদ্বার বিভব ঘটে, এই জায়গার মধ্যে বিজারণ তড়িৎদ্বার ঘটে। তো একটি কোষের তড়িৎ চালক বলকে আমরা ই দ্বারা লিখি, ই। এখন তড়িৎদ্বারগুলা প্রমাণ অবস্থা থাকতে পারে, আবার অপ্রমাণ অবস্থা থাকতে পারে। প্রমাণ অবস্থা থাকার সত্য হচ্ছে যে তড়িৎদ্বারদের মধ্যে তড়িৎ বিশিষ্ট পদার্থের ঘনমাত্রা 1 মোলার হতে হবে। 1 মোলার। টেম্পারেচার হতে হবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং এই পরিবেশের চাপ হতে হবে 1 হেক্টোস্ফিয়ার। তাহলে যে তড়িৎদ্বারে তড়িৎ বিশিষ্ট পদার্থটির ঘনমাত্রা 1 মোলার, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 হেক্টোস্ফিয়ার মেনটেন করে যে তড়িৎদ্বারই তৈরি করা হয় সেটা হলো প্রমাণ তড়িৎদ্বার। সেটা প্রমাণ তড়িৎদ্বার। একটা প্রমাণ তড়িৎদ্বারের যে বিভব হবে, বিভব হচ্ছে জিঙ্ক ধাতুটি যখন জিঙ্ক আয়নে পরিণত হয় সেখানে এই তড়িৎদ্বারটির পৃষ্ঠতল এবং দ্রবণের মাঝখানে ইলেকট্রন লেনদেনের সময় এক ধরনের শক্তির পরিবর্তন ঘটে, সেই শক্তিটাকে বলি আমরা তড়িৎদ্বার বিভব। এটাকে বলি আমরা তড়িৎদ্বার বিভব। এখানেও সেম ঘটনা ঘটে। আয়ন এবং ইলেকট্রনের মধ্যে পারস্পরিক রূপান্তরের সময় শক্তির যে পরিবর্তন ঘটে সেটা হলো তড়িৎদ্বার বিভব। জারণের সময় যেটা ঘটে সেটা জারণ তড়িৎদ্বার বিভব, বিজারণের সময় যেটা ঘটে সেটা বিজারণ তড়িৎ বিভব। এখন জারণ বিজারণ প্রক্রিয়াটি ঘটার সময় যদি আমার এই পরিবেশটা যদি প্রমাণ অবস্থা থাকে, প্রমাণ অবস্থা মানে হচ্ছে তড়িৎ বিশিষ্ট পদার্থের ঘনমাত্রা 1 হেক্টোস্ফিয়ার, ঘনমাত্রা 1 মোলার, চাপ 1 হেক্টোস্ফিয়ার, টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। এই সত্যটা যদি বজায় থাকে তখন আমরা যে বিভবটা পাই তাকে বলি আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভব। এটাও যদি একটা প্রমাণ তড়িৎদ্বার হয়, তখন আমরা যে কেসটা পাবো, যে কোষটা পাবো, এটাকে আমরা একটি প্রমাণ কোষ বলি। তাহলে এই প্রমাণ কোষ যখন হবে, এই প্রমাণ কোষটা বোঝার জন্য আমরা এখানে দেখি ই নট। এই নট চিহ্নটা হচ্ছে প্রমাণ বা স্ট্যান্ডার্ড অবস্থা বোঝার জন্য এটা। তাহলে এখানে আমরা তার বিভবের মান বের করি। টোটাল এই তড়িৎ কোষটার বিভবের মান কিভাবে বের করবো? তাহলে এই তড়িৎ কোষটার বিভবের মান হচ্ছে ই নট অক্সিডেশন, ই নট অর্থাৎ জারণ তড়িৎদ্বারের বিভবের সাথে যদি আমরা বিজারণ তড়িৎদ্বারের বিভব যোগ করি, জারণ তড়িৎদ্বারের বিভবের সাথে বিজারণ তড়িৎদ্বারের বিভব যোগ করলে আমরা সেল, এটি বলি ই সেল। ইনট অক্সিডেশন প্লাস ইনট রিডাকশন, ইনট অক্সিডেশন প্লাস ইনট রিডাকশন। আচ্ছা, এটা হতে পারে। আবার আমরা আধুনিক নিয়ম অনুসারে, এটা কিন্তু আগের নিয়ম, বর্তমান নিয়ম অনুসারে আমরা এটাকে বা এভাবে দিতে পারি ই নট ইকুয়াল টু, এটাকে বলছি আমরা ক্যাথোডের বিজারণ বিভব থেকে অ্যানোডের বিজারণ বিভব করতে পারি। cathode minus E naught and এটা হলো এটা রিডাকশনের জন্য, এটা রিডাকশনের জন্য, অর্থাৎ ক্যাথোডের বিজারণ বিভব থেকে আমরা অ্যানোডের বিজারণ বাদ দেব। তাহলে এই সূত্র ইউজ করতে পারি অথবা আমরা এই সূত্র ইউজ করতে পারি। তার মানে হচ্ছে একটি কোড যখন লিখবো, সেই কোডটা লেখার পরে এইভাবে কোডটাকে আমরা রিপ্রেজেন্ট করার পরে ক্যাথোড মানে কি ডান তড়িৎদ্বারের বিজারণ বিভব থেকে বাম তড়িৎদ্বারের বিজারণ বিভব যদি আমরা বাদ দিই তাহলে কোডটার আমরা ইএমএফ পাবো। কোডটা কি পাবো? ইএমএফ বা ইনট সেল। ইএমএফ এর বিকল্প হচ্ছে ইনট
সেল প্রমাণ অবস্থার জন্য। আর প্রমাণ অবস্থা না হলে তখন কিন্তু আমরা ভিন্ন সূত্র ইউজ করব। যদি আমার তড়িৎদ্বারগুলো প্রমাণ অবস্থা না থাকে তখন আমাদের সমীকরণ লাগবে নান্নের সমীকরণ, সেটা আমরা আলাদা ক্লাসে আলোচনা করব। আমরা একটা প্রমাণ তড়িৎদ্বার বিশিষ্ট কোনো তড়িৎ রাসায়নিক কোষের জন্য তার সেল আর ইএমএফ গুলো পাইতে হলে আমাদের হয় আমি এই সূত্রটা ইউজ করতে পারবো অথবা এই সূত্রটা ইউজ করতে পারবো, এটা অথবা এটা, যে কোনটা আমরা ইউজ করতে। এখানে আমরা আর একটা জিনিসটা বলে রাখি যে কোনো তড়িৎদ্বারের জারণ বিভবের ভ্যালু যেটা হবে বিজারণ বিভবের ভ্যালুও মানটা সেম, কিন্তু চিহ্ন পরিবর্তন হবে। অক্সিডেশন বিভবের ভ্যালু যদি এক্স হয়, রিঅ্যাকশন বিভব হবে -x। আরেকটা যদি অক্সিডেশন ভ্যালু যদি ওয়াই হয় তাহলে তার রিডাকশন ভ্যালুটা হবে -y। তাহলে শুধু চিহ্নের পরিবর্তন, কারণ অক্সিডেশন এবং রিডাকশন এর মধ্যে মান একই থাকবে, শুধু চিহ্নটা পরিবর্তিত হবে। তাহলে আমরা এই দুইটা সূত্র ইউজ করার মাধ্যমে যে কোনো একটি সূত্র ব্যবহার করে যেটাই করি আমরা ইএমএফটা বের করতে পারবো বা ইউনিভার্সালের মান বের করতে পারি। তো সেটার প্রয়োগের মধ্যে আমরা আসি যে আমরা এখানে যে কোষটা দেখালাম ড্যানিয়েল সেল, সেই কোষটার যদি আমরা মান বের করি তাহলে কি হয় দেখি। যদি আমি এই সূত্রটা প্রয়োগ করি, দেখো আমাদের এই সূত্র যেটা আছে এই সূত্র অনুসারে আমরা কি মান পেতেছি, অক্সিডেশন বিভব। এখানে এটা হলো এটা হলো আমাদের জারণ বিভব, এই অ্যানোডের মান, এটা হলো অ্যানোড। তো অ্যানোডের মধ্যে আমার ভ্যালু আছে কত, এখানে দেখো জিঙ্ক জিঙ্কাম, এখানে আমার এটা আছে আমাদের, এটা হলো কপার আয়ন। এখান থেকে আমরা যদি মানগুলো বসাই জিঙ্ক আয়ন এবং কপার আয়নের জন্য অক্সিডেশন বিভব প্লাস রিডাকশনের মান আমরা বসাবো। এটা যদি আমরা বসাই আমাদের এই সূত্র ব্যবহার করলে কি হয় দেখি, এটা হলো যে ইনার্ট সেল অক্সিডেশন -0.76 ভোল্ট। এটা হলো জারণাত্মক কোষ, এটা হলো বিজারণ বিভব মান। আচ্ছা, এটা হলো জারণাত্মক কোষ, এটা হলো বিজারণাত্মক কোষ। আচ্ছা, জারণাত্মক কোষ প্লাস বিজারণাত্মক কোষের ভ্যালু। আচ্ছা, তাহলে আমাদের এটার মান হচ্ছে যে কত, এই জায়গাটার মধ্যে আমরা একটু দেখি। এখানে আমাদের কপার আয়নে পরিণত হওয়ার জন্য লাগতেছে 0.34 ভোল্ট, আর এটা হলো আমাদের জিঙ্ক আয়নের জন্য লাগতেছে এটা। তাহলে আমাদের করতে হবে জারণ বিভবের মান হচ্ছে কি বিজারণ বিভবের মান যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের মান হবে এখানে আমাদের একটু এটা হলো আমাদের জারণ বিভবের ভ্যালু হবে এটা হলো জারণ বিভবের মান 0.76 ভোল্ট, এটা হলো বিজারণ বিভবের মান। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মান আসবে ই নট সেল ইকুয়াল টু জারণ বিভবের মান, এই যে জারণ বিভবের মান আছে 0.76 ভোল্ট প্লাস এটা হলো জারণাত্মক জারণ বিভবের মান, আর এটা হলো বিজারণাত্মক বিজারণ বিভবের মান হচ্ছে 0.34 ভোল্ট। দুটা যোগ করলে হবে 1.1 ভোল্ট। আর যদি আমরা যদি এই সূত্র যদি ব্যবহার করি, দেখো এখানে জারণ বিভবের মান এটা, কিন্তু বিজারণ বিভবের মান হবে ই নট জিঙ্ক আয়ন অবলিক জিঙ্ক, এটা হলো বিজারণ। জিঙ্ক আয়ন জারণ, আর জিঙ্ক আয়ন জিঙ্কে পরিণত হলে বিজারণ, এটার ভ্যালু হবে -0.76 ভোল্ট। এখন এই ক্ষেত্রে যদি আমরা পরের সূত্রটা ইউজ করি, আমি দুই সূত্র ব্যবহার করতে পারবো। পরের সূত্র ইউজ করলে ইনার্ট সেল ইকুয়াল টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, বা ডান তড়িৎদ্বারের বিজারণ বিভব থেকে বাম তড়িৎদ্বারের বিজারণ বিভব বাদ দিব। তাহলে আমার ই ক্যাথোড মানে কত, এই যে ক্যাথোড হচ্ছে এটা, ক্যাথোডের ভ্যালু হচ্ছে 0.34 ভোল্ট মাইনাস সূত্রটার ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে অ্যানোড হচ্ছে এটা, অ্যানোডের বিজারণ বিভব। আমার এখানে যে ভ্যালুটা আছে এটা হলো অ্যানোডের জারণ বিভব, আর এটা হলো অ্যানোডের বিজারণ বিভব। তাহলে বিজারণ বিভবের মান হচ্ছে -0.76 ভোল্ট।
ইকুয়াল টু সেম দেবো, এই যে মাইনাস আছে প্লাস ইকুয়াল টু 1.1 ভোল্ট, সেম কথা। আমি দুইটার মধ্যে যে কোনো সূত্র ইউজ করতে পারি। তো এখানে যেটা বলছি এটা হলো ইউপ্যাক নিয়ম, হচ্ছে এটা ইউপ্যাক নিয়ম। হ্যাঁ, ইউপ্যাক নিয়ম অনুসারে আমরা বর্তমানে এটা ইউজ করি। E naught cell equal to E cathode reduction minus E anode reduction। তবে দুই জায়গাতে কিন্তু আমাদের যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেটা বিজারণ বিভবের মানটা রাখবে। এটা হলো আমার জারণ বিভবের মান, এটা হলো বিজারণ বিভবের মান। আবার আমরা চাইলে এখানে কোনো উল্টা এমন হতে পারে, ধরো যদি আমরা এটাকে এভাবে লিখতে পারি যে E মানে কপার আয়ন ইকুয়াল টু এটা মাইনাস 3.4 ভোল্ট। এই দেখো এটা বিজারণ বিভবের মান হচ্ছে প্লাস, কিন্তু এর জারণ বিভবের মান হবে মাইনাস, যেহেতু প্লাস। এটা কপার আয়ন কপারে পরিণত হচ্ছে 0.3 ভোল্ট, আর যদি কপার আয়নে পরিণত হয় হবে মাইনাস 0.34 ভোল্ট। ঠিক এখানেও দেখো আমরা যখন জারণ বিভবকে বিজারণ বিভব করি ভ্যালুটা ঠিক রাখছি, চিহ্ন চেঞ্জ করছি। এখানে জিঙ্ক আয়নে পরিণত হলে তার জারণ বিভবের মান হবে 0.76 ভোল্ট, আর যদি জিঙ্কে পরিণত উল্টা ঘটনা করবে তখন তার ভ্যালু হবে 0.76 ভোল্ট। তাহলে আমাদের যে কোনো সূত্র, আমরা যে দুটো সূত্র দেখাচ্ছি তার মধ্যে একটা হলো সনাতন পদ্ধতির নিয়ম, জারণ বিভবের মানের সাথে বিজারণ বিভবের মান যোগ করলেই কোষের ইএমএফ এর ভ্যালু পাওয়া যাবে। আর ইনওয়ার্ড সেল বা কোষের ইএমএফ এর মান পাওয়া হলে আধুনিক নিয়ম অনুসারে ক্যাথোডের বিজারণ বিভব থেকে অ্যানোডের বিজারণ বিভব বাদ দিতে হবে, অথবা ডান দিকে যে তড়িৎদ্বার আছে তার বিজারণ বিভব থেকে বাম দিকে তড়িৎদ্বারের বিজারণ বিভব বাদ দিলে আমরা এই ভ্যালুটা পাবো। তাহলে এখানে আমাদের প্রমাণ তড়িৎদ্বার নিয়ে কথা হয়েছে। যদি প্রমাণ অবস্থা থাকে তড়িৎদ্বার, তার যে বিভব হবে সেটা হলো প্রমাণ তড়িৎদ্বার বিভব, আর যদি প্রমাণ অবস্থা না থাকে আমরা সেটাকে অপ্রমাণ তড়িৎদ্বার বিভব বলি। তাহলে অপ্রমাণ তড়িৎদ্বার বিশিষ্ট কোনো তড়িৎ কোষের ইএমএফ এর ভ্যালু পাওয়ার জন্য তাহলে সেখানে আমাদের নাননেস্টের সমীকরণ লাগবে। তাহলে নাননেস্টের সমীকরণটা নিয়ে আমরা আগামী দিন ক্লাস আলাদা হবে, আর কোন পাত্রের মধ্যে কি ধরনের তড়িৎ বিশ্লেষক পদার্থ রাখা যাবে সেটা নিয়ে আমাদের পরবর্তী পেয়ে যাবে। আর একটা ক্লাস হবে, আর একটা ক্লাস দিয়ে আমাদের এই টপিকটা শেষ করব। এবং যেহেতু আমি এটুকু পড়েছি, আমরা আশা করতেছি আগামী ক্লাস আমরা দুইটা এক্সাম্পল দিয়ে এই ক্লাসটা আমি নিয়ে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করব। ধন্যবাদ তোমাদের সকলকে। एक ये करे फरिया